মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রাত্রি বাড়ি চলে গেলে ঈশান সম্বিতদের বাড়িতে এলো। সম্বিতই ওকে দরজা খুলে নিজের ঘরে নিয়ে গেল। স্মিতা বাড়ি নেই, দোকানে গেছে। ঈশান ঘরে ঢুকে দেখল সম্বিত ল্যাপটপ খুলে কোনো একটা কাজ করছে। ওকে এইভাবে কাজ করতে দেখে ঈশানের ভালোই লাগলো। বহুদিন পর সম্বিতকে আজ একটু ফ্রেশ লাগছে। কিরে, কাজ করছিস? আমি এসে ডিস্টার্ব করলাম না তো? সম্বিত বলল, না না, একদমই না। তুই আসবি স্মিতা বলছিল। এখন কেমন আছিস? তোকে দেখতেই এলাম। ভালোই করেছিস। সন্ধেবেলা একা একা ভালো লাগে না। একটা কথা বলার মতো লোককে পায় না। স্মিতা তো ওর কাজ নিয়ে ব্যস্ত। সম্বিত আজ বেশ স্বাভাবিকভাবে কথা বলছে। ঈশান ভাবল এই সুযোগ। সম্বিতকে ও ঠান্ডা মাথায় কাউন্সেলিং করতে লাগলো। আচ্ছা সম্বিত, মাঝে মাঝে তোর কি হয় বলতো? সম্বিত অবাক হয়ে ঈশানের দিকে তাকালো। আমার আমার আবার কি হবে? কাল রাতে এইভাবে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে গেলি কেন? আমি আমি আবার কোথায় গেলাম? আমি তো সারাদিন বাড়িতেই থাকি। এখন তো আর দোকানেও খুব একটা যাই না। জানিস, স্মিতা একা একাই কসমেটিক্সের দোকানটা সামলায়। যাকে তোর কথা ভাই, অনেকদিন পর এলি। ঈশান বোঝে সম্বিত যা করেছে সবটাই একটা ঘোরের মধ্যে। ওসব কথা ওর আর এখন একটাও মনে নেই। ঈশান এবার হালকা হেসে বলল, হ্যাঁ, আমারও মনে হলো অনেকদিন তোর সঙ্গে আড্ডা মারা হয় না, তাই এলাম। তুই ঠিক আছিস তো ভাই? সম্বিত হেসে বলল, হ্যাঁ। কি ব্যাপার বলতো? তুই বারবার আমাকে কথাটা জিজ্ঞেস করছিস। কি হবে আমার? আচ্ছা, কিছু না হলে তুই বাড়ি থেকে বেরোস না কেন? মাঝে মাঝে তো দোকানে গিয়ে বসতে পারিস, আমার ফ্ল্যাটেও যেতে পারিস। আমাকে তো আজকাল তুই ফোনই করিস না। সম্বিত একটু লাজুক হাসলো, তারপর বলল, আসলে আসলে তোকে বলা হয়নি। অমৃতা আর আমার না কদিন ধরে খুব ঝগড়া হয়েছে। খুব রেগে আছে রে। মেয়েটা এত অভিমানী। চমকে উঠল ঈশান। বুঝতে পারলো আপাতভাবে সহজ স্বাভাবিক সম্বিতের ভেতরটা স্বাভাবিক নেই। ও বলল, তুই এখনো অমৃতার সঙ্গে কথা বলিস? সম্বিত বলল, ও না, বলার কি আছে? তুই তো আগে ওকে পছন্দ করতিস না। আরে সে তো শুরুতে, তুইও সেই কথাগুলো ধরে বসে আছিস। বিশ্বাস কর, অমৃতাকে ছাড়া না আমি বাঁচব না রে। প্রথম দিকে ওকে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম 8-5টা শহুরে মেয়ের মতোই হবে। কিন্তু না রে, ওর মনটা খুব নরম। আর সব থেকে বড় কথা, আমাকে খুব ভালোবাসে। বিশ্বাস কর, অমৃতার মতো করে না আর কেউ হয়তো আমাকে কোনো দিন ভালোবাসতে পারবে না। ঈশান কি বলবে বুঝতে পারল না। একটু চুপ করে থেকে বলল, তুই অমৃতাকে ভালোবাসিস? সম্বিত বলল, হ্যাঁ বাসি, এতে কোনো সন্দেহ নেই। এই তো সামনের অগ্রহায়ণেই আমরা বিয়ে করব। পুজোর আগে রেজিস্ট্রিটা সেরে ফেলবো, বুঝলি? ও আচ্ছা শোন, তোর কোনো ভালো উকিল জানা আছে? এইবার ঈশানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ও বলল, কি পাগলের মতন বকছিস? তুই কি ভুলে গেছিস অমৃতা আর নেই? হঠাৎ করে সম্বিতের হাসি মিলিয়ে গেল। নেই মানে? কোথায় গেছে? অমৃতা কোথাও গেলে তো আমাকে বলে যায়। তাছাড়া আমি জানি না, তুই জানলি কি করে? তোকে ফোন করেছিল? সম্বিত, দয়া করে বোঝার চেষ্টা কর। অমৃতা আর বেঁচে নেই। ওর ফ্ল্যাটের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। তোর কি কিছুই মনে পড়ে না? কোন জগতে থাকিস তুই? সম্বিত এবার ঈশানের কলারটা চেপে ধরল। আর কোনোদিন এরকম বাজে আর কি মারবি না। তোকে শেষবারের মতন বলে দিলাম, অমৃতাকে নিয়ে কোনো রকম ফালতু ইয়ার্কি আমি শুনতে চাই না। আমি জানি তুই ওকে প্রথম থেকেই খুব একটা পছন্দ করিস না, কিন্তু আমি ওর ব্যাপারে সিরিয়াস। তুই আমাকে বলেছিলি না ওর সঙ্গে কিছুদিন ঘুরে তারপর ওকে না করে দিতে?
আমি সেটা করতে পারবো না। আর আমি পারবো না এটা বুঝে তুই আমার সঙ্গে এসব ফালতু কথা বলছিস, তাই তো? তোর কথা আমি মানিনি বলে তুই আজ এত বড় একটা কথা ওকে নিয়ে বলতে পারলি? হ্যাঁ, তোর কথা না শুনলে হয়তো হয়তো তুই যা বলছিস তেমনই কিছু একটা হয়ে যেত। ভাগ্যিস। আসলে প্রবলেমটা কি বলতো, সবাইকে তুই নিজের মতন ভাবিস। সব মেয়েরা একরকম হয় না ঈশান। আমি আর অমৃতা খুব ভালো আছি। কথা শেষ করে হঠাৎ দরজার দিকে তাকিয়ে সম্বিত থমকে গেল। ওকে দেখে ঈশানও দরজার দিকে তাকালো, কিন্তু অদ্ভুত, সেখানে কেউ নেই। সম্বিত উঠে হেঁটে গেল, দরজার কাছে গিয়ে বলতে লাগলো, সরি সরি সরি, তুমি কখন এসেছো গো? আরে দেখো না, ঈশান তোমাকে নিয়ে যা তা ফাজলামি করছিল, এই কারণেই ওর সঙ্গে একটু রাগারাগি করছিলাম। হ্যাঁ, কিছু মনে করো না প্লিজ। এসো 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 এসো, ঘরে এসো, ঘরে এসো। হ্যাঁ ঈশান, তুই একটু আগে কি বলছিলি? হ্যাঁ, অমৃতার কি হয়েছে? এবার কি বলবি? আমার পাশে অমৃতাকে দেখে এবার নিশ্চয়ই তোর মনে হচ্ছে যে এটা অমৃতা নয়, অমৃতার ভূত। হ্যাঁ, ঈশান ভয় পেয়ে যায়, দুম করে উঠে দাঁড়িয়ে পড়ে, আমতা আমতা করে সম্বিতকে বলে, তুই 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 কার সঙ্গে কথা বলছিস? ঘরে তো কেউ নেই। সম্বিত অবাক হয়ে বলল, না রে, সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। একটা জলজান্ত মেয়ে ঘরে দাঁড়িয়ে আছে আর তুই ওকে দেখতেই পাচ্ছিস না। ঈশান সত্যি আর কিছু বলতে পারল না। কয়েক মুহূর্তের জন্য ওর মনে হলো সম্বিত অমৃতাকে দেখতে পাচ্ছে। তার মানে এই মুহূর্তে এই ঘরে সম্বিত আর ঈশান ছাড়া অমৃতার প্রেতাত্মাও রয়েছে। ঈশান আর ওই ঘরে থাকতে পারল না, দরজা খুলে দ্রুত বেরিয়ে এলো। ঠিক তখনই সদর দরজা খুলে স্মিতা ঘরে ঢুকল। সামনে ঈশানকে দেখে চমকে তাকালো, বলল, এ কি, কখন এলে? ঈশানের মনে পড়ে গেল সকালে ঈশানের ফ্ল্যাটে রাত্রিকে দেখে স্মিতার ওরকম আঁতকে ওঠার কথা। ঈশান বলল, হ্যাঁ, ও তোকে তোকে বলেছিলাম না বিকেলে আসবো। সেই তুই তুই ঠিকই বলেছিলিস স্মিতা। সম্বিত সত্যি এখনো সারাক্ষণই অমৃতাকে দেখছে। একটু আগে আমাকে কি বললো জানিস? অমৃতা নাকি ওর সঙ্গে দেখা করতে এসেছে। স্মিতা কিছুটা অন্যমনস্ক হয়ে চুপ করে তাকিয়ে থাকল। ঈশান ওকে ধরে ঝাঁকিয়ে বলল, এই তোর আবার কি হলো? সকালবেলা এইভাবে আমার ফ্ল্যাট থেকে চলে এলি কেন? তোকে তো রাত্রির সঙ্গে আলাপই করানো হলো না। তোরা ভাই বোন দুজনে মিলে কি শুরু করেছিস বলতো? এইভাবে কেউ চলে আসে? রাত্রে কি ভাবলো জানিস? তোকে নিয়ে কত প্রশ্ন করছিল। স্মিতা এবার বলল, তোমাকে এমন একটা কথা বলতে চাই, জানি না সেটা শোনার পর তোমার মাথা ঠিক থাকবে কিনা। ঈশান বলল, সম্বিতকে নিয়ে বলবি তো? আর কিচ্ছু বলতে হবে না, আমি আজ নিজের চোখেই সবটা দেখেছি। স্মিতা বলল, না, দাদার ব্যাপারে না, তো তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এসো এসো আমার সঙ্গে এসো। স্মিতা ঈশানকে তার ঘরে নিয়ে গেল। আলমারিটা খুলে একটা ডায়েরি বের করলো। এইটা দাদার পুরনো ডায়েরি। মনে আছে অমৃতাদি থাকাকালীন সেই সময় দাদার রেগুলার ডায়েরি লিখত? মনে না থাকার কি আছে, এটা তোর ছোটবেলার অভ্যেস। কিন্তু ডায়েরি লেখার সঙ্গে তোর আমার বাড়ি থেকে ওইভাবে চলে আসার কি সম্পর্ক? ডায়েরিটা খুলে দেখো, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মানে এখন এই ডায়েরিটা আমাকে পুরোটা পড়তে হবে? পুরো পড়তে হবে না, ডায়েরির শেষ পাতাটা একবার শুধু খুলে দেখো। ঈশান ডায়েরিটার শেষ পাতাটা খুলল। খুলে চমকে ওর হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। ঈশানের হাত থেকে ডায়েরিটা পড়ে যাওয়ায় শেষ পাতা থেকে একটা ছবি বেরিয়ে মেঝেতে পড়ে রইল। ছবিটি একটি মেয়ের। সেই মেয়েটি আর কেউ নয়, মেয়েটির রাত্রি। ঈশান হতবাক হয়ে দাঁড়িয়ে আছে।
ঘোর খানিকটা কাটিয়ে ও বলল, এই ছবিটা এখানে এলো কি করে? তাও আবার সম্বিতের ডায়েরিতে?" স্মিতা বলল, "ছবিটা তো দাদার ডায়েরিতেই থাকার কথা ঈশানদা।" ঈশান ছবিটা মাটি থেকে কুড়িয়ে হাতে নিয়ে ভালো করে দেখল। হ্যাঁ, এটা রাত্রিরই ছবি। ও বলল, "মানে তুই 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 কি বলছিস? সম্বিত রাত্রিকে আগে থেকেই চেনে? রাত্রির সঙ্গে আমার সম্পর্ক তো মাস কয়েকের। আমি তো সম্বিতকে কোনোদিন রাত্রির সঙ্গে আলাপ করাইনি।" স্মিতা বলল, "আমিও তো কিছুই বুঝতে পারছি না ঈশানদা। রাত্রির সঙ্গে তোমার তো 3 মাস আগে আলাপ হয়েছে, তুমি নিজেই বলেছ। কিন্তু এটা তাহলে কি করে হয়? এতদিন জানতাম অমৃতাদি শুধু আমাদের ফ্ল্যাটে দাদার সঙ্গে দেখা করতে আসে। আজ সকালে তোমার ফ্ল্যাটে অমৃতাদিকে দেখে এই অবধি শুনেই ঈশান স্মিতাকে থামিয়ে দিল। দাঁড়া 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 দাঁড়া, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বল না। সকালবেলা তোমার ফ্ল্যাটে যে মেয়েটি ছিল, তুমি যাকে রাত্রি বলছিলে, সেটা তো অমৃতাদি। ঈশান যেন আঁতকে উঠল। ও বলল, অমৃতা 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 কি করে হয়? ওটা তো রাত্রি। তোর সঙ্গে খালি আলাপটাই করানো হয়নি, এই যা। স্মিতা বলল, আমি আর আলাপ করতেও চাই না। অমৃতাদিকে চিনতে আমার একটুও ভুল হবে না। তুমি তো ওকে কোনোদিনও দেখোনি, শুধু ফোনে কথা বলেছ। আমি অমৃতাদিকে দেখেছি, একবার নয় একাধিকবার। ওটা অমৃতাদি। ঈশানের সব কিছু গুলিয়ে যেতে লাগলো। এটা কি করে সম্ভব? যে মেয়েটা 1 বছর আগে মারা গেছে, সে আজ কি করে ঈশানের গার্লফ্রেন্ড হয়ে ফিরে আসতে পারে? আর তাছাড়া রাত্রিকে ঈশান এতদিন ধরে দেখছে, ওর সঙ্গে নিয়মিত কথা বলছে, এমনকি ওকে ছুঁতে পর্যন্ত পারছে। তাহলে সেই মেয়েটি মানুষ না হয়ে অন্য কিছু কি করে হতে পারে? হঠাৎ ঈশানের মনে পড়ল, আজ দুপুরে যখন ঈশানের চোখ লেগে এসেছিল, তখন রাত্রি ওর কপালে হাত দিয়ে স্পর্শ করে। হাতের ছোঁয়াটা অবিকল আগের দিন রাতের সম্বিতের ঘরের সেই অশরীরী ছায়ামূর্তির স্পর্শের মতো। কথাটাও স্মিতাকে বলল। স্মিতা শুনে চিন্তিত হয়ে পড়ল। ঈশানের এবার একটু ভয় করতে শুরু করলো। ঈশান বলল, তুই ঠিকই বলছিস স্মিতা, এই মেয়েটা অমৃতাই। স্মিতা বলল, অমৃতাদি মারা যাওয়ার পরে আমি আর দাদা গিয়েছিলাম। আমি অমৃতাদির ডেড বডিও দেখেছি। তুমি যদি সেদিন আমাদের সঙ্গে যেতে, তাহলে আজ তোমার কাছেও সবটা পরিষ্কার হয়ে যেত। ঈশান এবার বোকার মতো জিজ্ঞেস করল, আচ্ছা অমৃতার কি কোনো যমজ বোন ছিল? স্মিতা এবার না বলে পারল না। ঈশানদা, তোমার কি মনে হয় জীবনটা একটা সিনেমার গল্প? এরকম কখনো হয়? অমৃতাদির যমজ বোন তোমার গার্লফ্রেন্ড হয়ে চলে আসবে? তবু তোমার মনের শান্তির জন্য বলছি, অমৃতাদির যমজ বোন তো দূরের কথা, ওর কোনো বোনই নেই। অমৃতাদির বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি বুঝতে পারছি না ঈশানদা, তুমি এতদিন ধরে যে মানুষটার সঙ্গে ডেট করছো, বাস্তবে সে 1 বছর আগেই মারা গেছে। এটা কি করে সম্ভব? ঈশান বলল, সম্ভব নয় তো, এই জন্যেই তো বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরং একবার সন্দীপকে এই ছবিটা দেখাই, বুঝলি? ঈশান সন্দীপের ঘরের দিকে যেতে গেল, কিন্তু স্মিতা ঈশানের হাত ধরে টেনে ওকে আটকাল। বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি দাদার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে যাচ্ছ? দাদা তো এমনিতেই বিশ্বাস করে না অমৃতাদি আর নেই। দাদার কাছে তো এখনো ও জীবিত। ঈশান দুহাতে মাথাটা চেপে ধরে খাটের ওপর ধপ করে বসে পড়ল। এসব কি হচ্ছে ওর সঙ্গে? এই তো দুপুরবেলা ও রাত্রির সঙ্গে কথা হচ্ছিল, বেশ আড্ডাও হলো। একবারও তো ঈশানের মনে হলো না যে এই মেয়েটা মানুষ নয়? স্মিতা বলল, তোমার ফ্ল্যাটে আমি অমৃতাদিকে সকালবেলা দেখেই বুঝেছি আমাদের সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ঈশানদা, আমাকে পরিষ্কার করে বলো তো, এই অমৃতাদি মানে রাত্রি, এর সঙ্গে তোমার আলাপ হলো কোথায়? ঈশান এবার একটু রেস্টলেস হয়ে পড়ল। ও বলল, আমি আমি এখনো ভাবতে পারছি না। এই রাত্রি অমৃতা? না। স্মিতা শান্তভাবে বলল, অমৃতা বা রাত্রি যেই হোক না কেন, সে এমনি এমনি এখানে আসেন নিশ্চয়ই।
নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে ও আবার ফিরে এসেছে। হতে পারে সেটা হয়তো আমাদের ওপর প্রতিশোধ নিতে। হাজার হোক, দাদার জন্যেই তো অমৃতাদির জীবনটা শেষ হয়ে গেছিল। চুপ করে থেকো না ঈশানদা, আমাকে খুলে বলো অমৃতাদির সঙ্গে তোমার কোথায় পরিচয় হয়েছিল। ঈশান বলল, একটা ডেটিং অ্যাপে। তুমি কি ওর বাড়িতে গেছো কোনোদিন? ঈশান বলল, না না, যাইনি। তবে শুনেছি ওর বাবা মায়ের ছোটবেলায় ডিভোর্স হয়ে গিয়েছিল। ওরা মামার বাড়িতে রানাঘাটে ফিরে গেছিল। রানাঘাটে ওর মামাদের বোনেদি বাড়ি, সেখানেই ও ছোট থেকে বড় হয়েছে। কিন্তু অমৃতা তো কলকাতাতেই থাকতো, তাই না? স্মিতা এবার একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, তবে একটা বিষয় মিল আছে, অমৃতাদির বাবা মায়েরও ছোটবেলাতেই ডিভোর্স হয়ে গিয়েছিল। আমি জানি না অমৃতাদির কোনো মামা রানাঘাটে থাকে কি না। হতে পারে হয়তো ছোটবেলা থেকে অমৃতাদি রানাঘাটেই বড় হয়েছে, তারপর কলকাতায় শিফট করেছে। আমরা হয়তো শুধু ওর কলকাতার বাড়ির কথাই জানি। রানাঘাটে যে ওর কোনো অতীত আছে সেটা হয়তো অমৃতাদি আমাদের বলেনি। আচ্ছা আচ্ছা, তুমি কোনোদিন এই রাত্রির বাড়িতে গেছো? ঈশান বলল, না, রাত্রি ওর নিজের সম্পর্কে খুব একটা কথা বলতে চাইতো না। ওর জীবনের কিছু একটা ঘটনাও আমার কাছ থেকে লুকিয়ে যেতে চাইতো। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খুব খোলামেলা ছিল না রে। আমিও ওকে কোনোদিন এই ব্যাপারে প্রশ্ন করিনি। কেন করোনি ঈশানদা? তোমার তো প্রশ্ন করা উচিত ছিল। তুমি যেই মেয়েটার সঙ্গে সিরিয়াসলি ডেট করছো তার সম্পর্কে পুরোটা জানবে না? আচ্ছা, তুমি ওর কলকাতার বাড়ি চেনো? না, চিনি না, তবে খুঁজে নিতে পারবো। ও একটা ঠিকানা দিয়েছিল, আমি কোনোদিন যাইনি। ও আচ্ছা, ওর মায়ের সঙ্গে তোমার কখনো কথা হয়েছে? না, মায়ের সঙ্গে আলাপ করাবে বলেছিল, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। স্মিতা এবার অধৈর্য হয়ে বলল, তুমি একটা মেয়ের বাড়ি চেনো না, তার পরিবারের কাউকে চেনো না, তারপরেও তুমি কি করে দাবি করছো যে এই মেয়েটা রাত্রি? ঈশান বলল, কোনোদিন ওর প্রতি আলাদা করে সন্দেহ হয়নি তো, তাই এসব কথা জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করিনি। স্মিতা কিছু একটা ভেবে বলল, এক কাজ করো, তুমি ওকে একবার ফোন করো। ঈশান পকেট থেকে ফোনটা বের করে রাত্রির নাম্বার ডায়াল করলো। অদ্ভুতভাবে উল্টো দিক থেকে বলল, এই নাম্বারটা আর এক্সিস্ট করে না। ঈশান অবাক হয়ে গেল। আজ দুপুর অবধি যে নাম্বারটা কাজ করছিল সেটা হঠাৎ এখন এক্সিস্ট করে না। স্মিতা বলল, তুমি আমাকে নাম্বারটা দাও, আমার এক পরিচিত বন্ধু কল সেন্টারে চাকরি করে, ওকে আমি নাম্বারটা দিয়ে ডিটেলসটা বের করাচ্ছি। স্মিতা ঈশানের কাছ থেকে নাম্বারটা নিয়ে ওর ফোন থেকে একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এই শোন না, তোকে একটা নাম্বার পাঠাচ্ছি, একটু চেক করে বলবি এই নাম্বারটা চালু আছে কিনা, খুব দরকার রে। উল্টো দিক থেকে কি বললো ঈশান শুনতে পেল না। স্মিতা ফোনে রাত্রির নাম্বারটা বলল, হ্যাঁ প্লিজ প্লিজ, এইটুকু একটু হেল্প করে দে প্লিজ, অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি বল। হুম 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 ঠিক আছে, আমি হোল্ড করছি। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর কিছু একটা শুনে স্মিতার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। স্মিতা ওকে বলে ফোনটা রেখে দিল। ঈশান স্মিতাকে জিজ্ঞেস করল, কি রে, কি বলল? স্মিতা বলল, কোনো হিসেবে মিলছে না ঈশানদা। আমার বন্ধু বলল এই নাম্বারটা লাস্ট 1 বছর ধরেই বন্ধ। ঈশান চমকে উঠল। ও কিছুতেই মেলাতে পারছে না। এই নম্বরেই তো গত 3 মাস ধরে রাত্রির সঙ্গে ওর কথা হচ্ছে। ঈশান আবার নাম্বারটা ডায়াল করলো, কিন্তু বারবার ওই একই কথা ভেসে এলো, দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। ঈশানের এবার বেশ ভয় করছে। এরকম কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান বলল, এখন তো একটাই উপায়, রাত্রি যে ঠিকানাটা দিয়েছিল সেই ঠিকানায় খোঁজ করতে হবে। স্মিতা চটপট খাটের পাশ থেকে একটা ব্যাগ তুলে নিয়ে বলল, চলো এখনই চলো, আর দেরি করে লাভ নেই। ঈশান বলল, কিন্তু তোর দাদাকে বাড়িতে একা রেখে যাবি? স্মিতা বলল, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে দরজায় তালা দিয়ে যাব, দাদা কোথাও বেরোতে পারবে না। ভয়ে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে গেছে। স্মিতা বলল, ভয় পেয়ে কোনো লাভ নেই ঈশানদা, যাই হোক না কেন আমাদের বাস্তবটাকে ফেস করতে হবে।
আমাদের আরও একবার রাত্রির সঙ্গে দেখা করতে হবে। এই রাত্রি যদি অমৃতাদি হয়, তাহলে একমাত্র ও নিজেই আমাদের এইখান থেকে মুক্তির উপায় বলে দিতে পারে। নিশ্চয়ই এমন কিছু ও চায় যার জন্য আবার রাত্রি হয়ে ফিরে এসেছে। সেটা পূরণ হলে হয়তো ও মুক্তি পাবে, আমাদেরও আবার সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবে। ঈশানের এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে যেই মেয়েটাকে ও এতটা ভালোবাসে, সেই মেয়েটাই ওর বন্ধুর মৃত প্রেমিকা। ঈশান ফোনে সেভ করে রাখা রাত্রির ঠিকানাটা বের করলো। স্মিতার সঙ্গে ফ্ল্যাটে তালা দিয়ে রাত্রির কলকাতার অ্যাড্রেস খুঁজতে বেরোলো। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।